This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লড়াই করে জেলে সন্ন্যাসী কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হবে না? ইউনূস সরকারের জবাব তলব। ইউনূস সরকারের জবাব চাইল ঢাকা হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। 25শে নভেম্বর বাংলাদেশে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ প্রভু। তারপর থেকে বাংলাদেশের জেলেই বন্দী সন্ন্যাসী। নিম্ন আদালত বারবার তার জামিন হয় প্রত্যাখ্যান করেছে কিংবা জামিনের সুযোগই আসেনি। আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, টেলিফোনে রয়েছেন। সুমন, বাংলাদেশ হাইকোর্ট এই কথা যখন বলছে, ঢাকা হাইকোর্ট, তাহলে তার মানে একটা আলোর রেখা নিশ্চয়ই এবার দেখা যেতে পারে। একেবারেই দেখো, ঢাকা হাইকোর্টের আজকের যে শুনানি হলো সেই শুনানিতে স্পষ্টভাবেই ঢাকা হাইকোর্ট যেটা জানাচ্ছে যে চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে এবং সরকারকে তারা আদেশ দিয়েছে যে 2 সপ্তাহের মধ্যে সেই রুলের জবাব কিন্তু তাদেরকে দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই একটা কড়া অবস্থান যে ঢাকা হাইকোর্ট নিয়েছে চিন্ময় প্রভুর জামিনের বিষয়ে, সেটা কিন্তু এই রুল জারি করার ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে। আজকে যখন শুনানি হয় তখন চিন্ময় প্রভুর হয়ে আইনজীবী ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। অপরদিকে সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হর ও জেনারেল আসরাদুর রউফ। বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তারপর এই ঢাকা হাইকোর্টের তরফ থেকে তার রুল জারি করা হয়েছে। বিচারপতি আতিয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজার যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু এই রুল জারি করেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আদালতে যে পরিমাণ অবস্থা তৈরি হয়েছিল, কখনো আদালতে আইনজীবীদের বাধা দেওয়া, কখনো বিচারপতি উঠে চলে যাওয়া, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। বারবার ধরে সেই জামিনকে পিছিয়ে দেওয়ার জন্য ঢাকাতে হাইকোর্টে যখন আবেদন হয়, প্রথম দিন যখন শুনানির কথা ছিল সেদিন হয়নি, আজকে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু 2 বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু রুল জারি করেছেন যে 2 সপ্তাহের মধ্যে তার উত্তর দিতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে, তাদের যুক্তি পেশ করতে হবে ঢাকা হাইকোর্টে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। আমরা কথা বলবো কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট চিন্ময়, ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। রাধারমন বাবু, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ ঢাকা হাইকোর্ট, আপনি নিশ্চয়ই শুনেছেন, এতক্ষণে জানতে চেয়েছে সরকারের কাছে যে কেন তাকে জামিন দেওয়া হবে না, সরকারের কি কি যুক্তি, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমরা জানি কি চিন্ময় কৃষ্ণ প্রভুকে 25 নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। এখন অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 মাস হতে চলেছে। তো আজকে একটা ছোট আলোর কিরণ দেখতে পাচ্ছি। অ্যাটলিস্ট হাইকোর্ট গভর্নমেন্ট থেকে চেয়েছে কি ওরা কি ভাবে, আর আমরা এটাই আশা করি কি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমিডিয়েটলি ওদের রায় দেবে আর চিন্ময় কৃষ্ণ প্রভু তাড়াতাড়ি উনি জেল থেকে বেরোবেন। বেশ, তার মানে আপনি একটা আলোর রেখা এতদিনে দেখতে পাচ্ছেন। দেখা যাক 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশ হাইকোর্ট যে হলফনামা দাবি করেছে, যে হলফনামার নির্দেশ দিয়েছে, সেই হলফনামা ইউনূস সরকার প্রশাসন কোর্টের কাছে পেশ করে নাকি অন্য কোনো ছলে বলে কৌশলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চরমে। ওপার বাংলার দিকে কট্টরপন্থীদের রোষে সংখ্যালঘুরা। এমনই পরিস্থিতি যে সন্তানের মুখে ভাত দিতে সীমান্ত পেরোতে হলো দম্পতিকে। মৌলবাদীদের ভয়ে এপার বাংলায় বীরভূমের গুরুকুল নাট্য আশ্রমে হলো সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান। অর্থাৎ ওপার বাংলার দম্পতি মুখে ভাত হলো এদিকে, দিকে দিকে হেনস্থার শিকার হিন্দুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাচ্চার মামাকেও। এখন দেশের অশান্ত পরিস্থিতির কারণে ওপার বাংলায় সন্তানের মুখে ভাতের অনুষ্ঠানই করতে পারলেন না দম্পতি। এপার বাংলায় সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান করলেন বাবা মা। আত্মীয় স্বজনরা ভিসার সমস্যার কারণে 2 দেশের যে টানা পোড়েন চাপান্তর চলছে, ভারত এবং বাংলাদেশ দুটো দেশেরই ভিসা রেস্ট্রিক্টেড করছে। ভিসা পাবে কি পাবে না নিশ্চয়তা নেই। আমি ওর ভিসাটা অনেক কষ্ট করে পাইয়ে দিয়ে তারপরে ওকে এদেশে নিয়ে এসেছি। সমস্যা ধরুন আজকে আপনার মুখে ভাত যে কোনো রাজনৈতিক দল হরতাল ডেকে দিল, তা আপনার আত্মীয় স্বজন আসতে পারবে না। আপনি 500 জনের অ্যারেঞ্জমেন্ট করছেন, 100 জন এলো, বাকি 400 জন এলো না, খাওয়াগুলো নষ্ট হবে। যেহেতু ভিসা এখন রেস্ট্রিক্টেড, এটা একটা বড় সমস্যাই। আমাদেরও ভিসা পেতে অনেকটাই বেগ পেতে হয়েছে। এইরকম খোলামেলা পরিবেশ বাংলাদেশে এতটা এরিয়া জুড়ে এত সুন্দর পরিবেশ নেই। মানে আমি যদি গ্রামেও করি কিন্তু এত সুন্দর
পরিবেশ, এতটা জায়গা কোথাও নাই। সেটা মূলত সেই কারণেই আসলে এখানে করা। ভারত এবং বাংলাদেশ দুই রাষ্ট্রের কোথাও একটা তো টানাপোড়েন আছেই, ভিসার সমস্যা আছেই। তো খুব স্বাভাবিকভাবেই একটা মঙ্গল অনুষ্ঠান ওরা এই পরিস্থিতিতে হয়তো করতে চায়নি। আমাদের ভালো লাগার যে পশ্চিমবঙ্গের নানা জায়গায় ওরা করতে পারতো, ওর নিজের বাড়ি মেদিনীপুরে সেখানে করতে পারতো, কিন্তু ওরা চেয়েছিল যে যেখানে দুই বাংলার সংস্কৃতির মিলন ক্ষেত্র তৈরি করা যায়, যেখানে একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে ছেলের অন্নপ্রাশন করা যায়, সেই ভাবনাতেই ওরা এখানে ছুটে এসেছে এবং আমরা সর্বতোভাবে সহযোগিতা করেছি। এবার আমাদের ছোট জাগুলায় নজর রাখতে হবে, কারণ দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারে 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই মুন্ডুর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ডুবুরি দিয়ে খোঁজ চালানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাইব, গতকালের এই ঘটনার পর স্নিফার ডগ কিন্তু আনা হয় এবং সেই স্নিফার ডগই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে গিয়ে একটি খালের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। অনুমান সেখানেই কি মুন্ডু থাকতে পারে? আচ্ছা, চলুন ঘটনাস্থলে সরাসরি নজর রাখি, কারণ দীপঙ্কর আমাদের রিপোর্টার একদম স্পট থেকে রয়েছে। দীপঙ্কর, কিছু কি কোনো আঁচ পাওয়া যাচ্ছে? মানে ডুবুরি তো ইতিমধ্যেই নামানো হয়েছে, কোনো আপডেট তোমার কাছে বিষয়? দেখো, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। যেমনটা তুমি বললে, স্নিফার ডগ এই পার পর্যন্ত এসেছিল এবং এই পার থেকে এই খালে মুন্ডু ফেলে থাকতে পারে সেই অনুমান করে পুলিশ ডুবুরি নিয়ে আসে। ডিএমজি তারা দীর্ঘক্ষণ ধরে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা এই খালের মধ্যে তারা তল্লাশি করে, কিন্তু তল্লাশি করে এখনো পর্যন্ত কোনো রকম দিশা পায়নি। অর্থাৎ আজকের মতো এই তল্লাশির কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে এই খালে আবার পুনরায় তল্লাশি করবেন কিনা সেই সংক্রান্ত বিষয়ে এখনো পর্যন্ত তারা কোনো মন্তব্য করেননি। যদিও পুলিশ সূত্রে যে তথ্যগুলো জানা যাচ্ছে, আজকে বারাসাত মেডিকেল কলেজে ওই দেহ ময়নাতদন্তের কাজ হচ্ছে এবং তার সঙ্গে দেহের বাঁ হাতে একটা আর লেখা শব্দ রয়েছে, ট্যাটু রয়েছে। এই আর কিসের সিগন্যাল, তার নিজের নাম আর কিনা, বা তার কোনো গার্লফ্রেন্ড বা তার কেউ আছে কিনা সেটা আর কিনা, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এবং একই সঙ্গে আশেপাশের যে সমস্ত থানাগুলো সেখানে কেউ মিসিং ছিল কিনা সেটা পুলিশ গতকাল থেকেই খতিয়ে দেখছিলেন। তার মধ্যে একজনের সঙ্গে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি, শাসন থানায় একজন মিসিং আছে যার বয়সের সঙ্গে অনেকটা ম্যাচ করছে। সেই পরিবারকে বারাসাত মেডিকেল কলেজে আসতে বলা হয়েছে, তারা খতিয়ে দেখবেন যে তাদের বা পরিবারের কেউ কিনা। কিন্তু বাস্তবে যতক্ষণ না পর্যন্ত মুন্ডু পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একদমই স্পষ্ট নয় এই দেহ কার এবং কি উদ্দেশ্যে এই ছোট জাগুলিয়ার এই এলাকাতে নিয়ে আসা হয়েছিল, কেন তাকে খুন করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় খুন করা হয়েছে, তার হাত বেঁধে দেওয়া হয়েছে, তার যৌনাঙ্গে দেখা যাক আলটিমেটলি কি আসে, সেটাই আমাদের নজরে রয়েছে। দীপঙ্কর, ধন্যবাদ তোমায়। আর এবার চলে আসি বেলেঘাটায়। তার কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, আর এখানে যেটা জানা যাচ্ছে, তৃণমূল কর্মীর মা ভাইকে কোপানোর অভিযোগ, আর নাম আসছে রাজু নস্কর নামে এলাকার এক প্রমোটারের। আর এই প্রমোটার কে সে জানা যাচ্ছে যে তৃণমূল বিধায়ক পরেশ পালের অত্যন্ত ঘনিষ্ঠ। একজনকে গ্রেফতার করা হয়েছে। কি বলছে পরিবারের লোকজন, শুনুন। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে আমি কোনো ভরসা পাচ্ছি না কারো কাছ থেকে। ও তো আবার থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। ওর মা বোন কোনো সাপোর্ট করে না আমাদের, ওরা বরঞ্চ আরও ইঞ্জিন জোগায়, উল্টে আমাদের এসে আবার মা বোন অপমান করে। আমার কিছু আর বলার নেই। এখন যতদিন ওর হাতে রয়েছি, হয়তো কোনো দিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে যে এখানে রাজু নস্কর নামক যে ব্যক্তি আছে, তার ছত্রছায়ায় এইসব ছেলে পরিপালিত হয় দীর্ঘদিন ধরে। যেহেতু আমার দাদা রাজু নস্করের নানা রকম কার্যকলাপ, অন্যায় কার্যকলাপের সাথে নিজের থেকে মানসিকভাবে মেনে নিতে পারছে না, সে থেকে আলাদা হয়ে যায়, হয়ে অন্যরকমভাবে অলোকদার আন্ডারে সৎভাবে তৃণমূল করার চেষ্টা করে। তো সেই জায়গায় নানা রকম মানসিক এরকম ফ্যামিলিগত টর্চার তারা করে চলেছে, যাতে নানা রকম চমকিয়ে ভমকিয়ে যদি তাকে তার নিজের অনুগামী করা যায়। তো সেটা আমার দাদা কোনোদিনই মেনে নিতে, তারই ফলস্বরূপ বলা যায় এটা একটা, যে দীর্ঘদিন ধরে এই অত্যাচার হয়ে আসছে।
আজকে এক্সট্রিম জায়গায় একটা পৌঁছে গেছে যে চাপা নিয়ে আমাদেরকে রীতিমতো মার্ডার করে দেবে এরকম একটা হুমকি দিয়ে মানে চালাতে শুরু করে, হুমকিই দেয় না, প্লাস আমাদেরকে গায়ে আঘাত করতে শুরু করে রীতিমতো। সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সাথে একটু কথা বলবো। সুপ্রিয়, দেখো একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তবুও আতঙ্কটা কাটেনি, কি বলছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যার নামে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের হয়েছিল সেই সৌরভ দাস, তাকে কিন্তু ইতিমধ্যেই বেলেঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং কিছু সময় আগেই তাকে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে প্রয়োজনে তাকে তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেফাজতে চেয়েও আবেদন জানানো হবে। কিন্তু যে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে তার বৃদ্ধা মা এবং ভাইকে চপার দিয়ে আঘাত করার অভিযোগ, সেই তৃণমূল কর্মী বাপি দাস তিনি কিন্তু তৃণমূলের গোষ্ঠী গণ্ডগোলের ইঙ্গিত বা তত্ত্ব ইতিমধ্যেই সামনে তুলে ধরেছেন। তবে তদন্তকারীরা যে দিকটা দেখছেন যে কারণ ইতিমধ্যেই এই যে ধৃত সৌরভ দাস, তার পরিবারের যারা সদস্য, তার মা বা বোন, তারা কিন্তু যেটা দাবি করছেন যে এর সঙ্গে রাজনীতির কোনো রকম কোনো যোগ নেই। এই সৌরভ দাস এবং তৃণমূল কর্মী বাপি দাস এরা কিন্তু সম্পর্কে কাকা ভাইপো এবং এদের পারিবারিক একটা বিবাদ, জমি সংক্রান্ত একটা বিবাদ দীর্ঘদিন ধরেই ছিল এবং সেই বিবাদের জায়গা থেকেই গতকাল চরম অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয় এবং তার জায়গা থেকেই কিন্তু এই ধরনের একটা ঘটনা, এমনকি যার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে উঠে আসছে। কারণ এই সৌরভ দাস বেলেঘাটার একজন প্রমোটার অর্থাৎ রাজু নস্কর, তার অত্যন্ত ঘনিষ্ঠ বা অনুগামী হিসেবেই পরিচিত, তার দিকেও কিন্তু একটা অভিযোগের আঙুল সামনে উঠতে শুরু করেছে। কিন্তু সেই রাজু নস্কর তিনিও কিন্তু সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠতে শুরু করেছে সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। নজর রাখো, তার মানে বাপি দাস এই ঘটনার পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন, কিন্তু যার নামটা উঠে আসছে মানে রাজু নস্কর, তিনি কিন্তু পারিবারিক ঝামেলা বলছেন। শুনুন। ওকে চাপড়ে বাড়ি মারে, মারতে গিয়ে মা যখন সেভ করতে যায় মার হাতেও মরে। আমার দল বল নিয়ে আমি থানায় যাই, আমি টিএমসি পার্টি করি। আমরা সব একটা সময় পরস্পরের গ্রুপেই ছিলাম, আমরা পার্টিটা এক ছিল, কিন্তু বিগত কারণে কিছু মানে সমাজবিরোধী কার্যকলাপ, মানুষের প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরস্পরকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না, কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, কুলু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। এটা অন্তত প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, সবই পয়সার জন্য, তোলাবাজির জন্য, যে যার আকেল গুজর, যে যার এলাকা দখলের জন্য। কাকা ভাইপোদের দীর্ঘদিন ধরে লড়াই, এদের ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9-10খানার মতন কেস আছে কাকা ভাইপো, ওদের ওখানে কি পার্সোনাল ওদের পারিবারিক ঝামেলা, আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। আর সৌরভ দাস আমাদের সঙ্গে থাকে কি না আমরা সেটাও জানি না, বিভিন্ন কোনো প্রোগ্রাম হলে আমরা যাই ফিতে মিতে কাটতে, দেখা হলে হয়তো সেলফি মেলফি তোলে, কিন্তু আমাদের সবপ্রিয় যে আমাদের নিজেদের সবপ্রিয় লোক বলে আমরা পরিচিত দিতে পারবো না। প্রশাসন যা দায়িত্ব নেবে, যেইভাবে প্রশাসন তদন্ত করবে, যা দায়িত্ব নেবে, যারা দোষী, যারা যাকে কোপ মেরেছে, তাকে কি আঘাত করেছে, সে যেই প্রশাসন যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা পুরো একদম অঠোর। পারিবারিক ঝামেলা আমাদের এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো রকম স্ট্যান্ড নেই। আমি তো শুনেছি যে সোমেন দাস মরে যাওয়ার পরে সোমেন দাসের বউকে বাপি দাস বার করতে চাইছে, বাড়ি থেকে বার করে দিতে। আমি এটা যেটুকানি জানি এইটুকানি যে পারিবারিক। তারপর আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে পুলিশ প্রশাসনকে দুপক্ষকে বলে যাও, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডায়েরি করো। আমরা যা আমাদের যা নলেজে আছে 9-10টা ডায়েরি মিনিমাম পড়েছে। রাজু নস্কর একমাত্র আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি পরেশ পালের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এই রাজু নস্কর কে আসলে, আরও একটু তথ্য এর সম্পর্কে আপনাদেরকে দিই। দেখুন, রাজু নস্কর 2023 সালে বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানার টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালে গেটে ফেলে দেওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটার পুকুর বোঝানোর অভিযোগে পুরসভার এফআইআর এর নাম রাজু। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতি এই রাজুর। আর এই মুহূর্তে টালিগঞ্জে নজর রাখতেই হচ্ছে, কারণ টলিপাড়ায় শুটিং আপাতত স্তব্ধ। আবারও সেই ফেডারেশন আর পরিচালক গিল্ডের যে কাজিয়া, তার কারণেই এই প্রভাব পড়েছে শুটিংয়ে। আমি সরাসরি এই মুহূর্তে টলিপাড়ায় নজর রাখবো, কারণ এই কাজিয়া কখন বন্ধ হবে বা আদৌ শুটিং শুরু হবে কখন, কিছু কি জানা যাচ্ছে? সৌভিক রয়েছেন সেখান থেকে। সৌভিক,
দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি টালিগঞ্জের দাসানি স্টুডিওতে এবং আমি তোমাকে দেখাবো যে পরিচালক সৃজিত রায় তিনি আজকের সকালবেলায় যেমনটা ফেসবুক লাইভে এসে তিনি যেমনটা বলেন যে তার একটি স্টুডিও এই দাসানি স্টুডিওর মধ্যেই তৈরি হচ্ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে ইনকমপ্লিট অবস্থায় সেই স্টুডিওর কাজ রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই নতুন বাংলা ধারাবাহিক আসবে এবং সেই ধারাবাহিকেরই শুটিং কিন্তু এখানে তৈরি হওয়ার কথা ছিল, শুটিং হওয়ার কথা ছিল। এবং সৃজিত রায় পরিচালক তিনি যেমনটা আজকের ফেসবুক লাইভে জানিয়েছেন যে শনিবার থেকেই তিনি আজ পাচ্ছিলেন যে তার এই শেড তৈরির কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং ঠিক সেই মতোই আজকের শনিবার, মাফ করবে, আজকের দিন সকাল থেকে কিন্তু এই শেড তৈরির কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সুদেশ বেরা এবং সৃজিত রায়ের বক্তব্য আমাদের কাছে রয়েছে, কি বলেছেন তারা শুনবো। আমি যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনেও আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কি দাম এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে, প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। এই 1 মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। এবার আরও একটা চাঞ্চল্যকর ঘটনার কথা বলি আপনাদের, খাস কলকাতায় একেবারে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর পুত্রকে অপহরণের চেষ্টা, ফিল্মি কায়দা একদম। পুলিশও গ্রেফতার করলো, 7 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনা সম্পর্কে আর কি জানতে পারছি আমরা, কথা বলি। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, 19 বছরের যুবককে গান পয়েন্টে রেখে অপহরণের অভিযোগ এবং এই কলকাতার প্রগতি ময়দান থানা এলাকায় এই অভিযোগ হয়েছে এবং যে ক্ষেত্রে অপহৃত যুবকের অভিযোগ যে তার বাড়িতে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকায় দুষ্কৃতীরা এবং তাকে গাড়িতে করে, কলকাতা পুরসভার লোগো দেওয়া গাড়িতে করে তাদেরকে সরাসরি হাওড়া পিলখানা নিয়ে যাওয়া হয়। কেন এই অপহরণ? এবং তোমার ইতিমধ্যেই জানাবো যে ইতিমধ্যে 19 বছরের যুবককে প্রগতি ময়দান থানার পুলিশ উদ্ধার করেছে, কিন্তু কেন এই অপহরণ? মাত্র 1.5 লক্ষ টাকার জন্য এই অপহরণ এবং এই অপহরণের পরিকল্পনা। পুলিশ সূত্রে যেটা খবর বা প্রগতি ময়দান থানা সূত্রে যেটা খবর, যে অপহৃত যুবকের বাবা, যিনি পেশায় ওষুধ ব্যবসায়ী, তিনি অভিযুক্ত যে অপহরণের মূল পরিকল্পনা করেছে, মাস্টারমাইন্ড, তার থেকে 1.5 লক্ষ টাকা 2 বছর আগে চড়া সুদে ধার নিয়েছিলেন, কিন্তু সেই টাকা শোধ করছিলেন না, বারবার চাওয়ার পরেও শোধ করছিলেন না বলে অভিযোগ। সেই টাকা ফেরত পাওয়ার জন্য অপহরণের পরিকল্পনা, অস্ত্রের প্রয়োগ। যদিও পুলিশের বক্তব্য যে অস্ত্র প্রয়োগ হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে, কিন্তু কলকাতার বুকে যেভাবে কলকাতা আদায়ের জন্যই এই পরিকল্পনা। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ। ফের খবরে সন্দেশখালী, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যকে মার তৃণমূল নেতার। দলীয় বৈঠকে আলোচনার সময় বচসা থেকে মার দলেরই নেত্রীকে। তৃণমূল নেতা ধ্রুবজ্যোতি সান্যালের হাতে আক্রান্ত পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যা। থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত নেতা গ্রেফতার। ধৃত ধ্রুবজ্যোতি সান্যাল তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্যালের ভাই। কাল আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি, নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতে। এবার আরজি করে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন সন্দীপ ঘোষ। তিলোত্তমা খুন ধর্ষণ মামলার পর আরজি করে দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, বিস্তারিত জানাও।
দেখো, তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলার পর সন্দীপ ঘোষ এবার আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলা থেকেও অব্যাহতি চাইলেন। কিছু সময় আগেই অর্থাৎ আলিপুর আদালত, বিশেষ সিবিআই আদালতে বিচারক জানান যে আগামীকাল এই মামলার 4 গঠনের শুনানি হবে এবং সেই জন্যই যারা যারা মামলা থেকে অব্যাহতি চায় তারা আবেদন করতে পারে। বিচারকের এই মন্তব্যের পরেই সন্দীপ ঘোষ সহ তার ঘনিষ্ঠ যারা গ্রেফতার হয়েছে মোট 5 জন এই মামলা থেকে অব্যাহতি চায়। সেই মামলার আগামীকাল শুনানি হবে। এখন দেখার সন্দীপ ঘোষ এই আর্থিক দুর্নীতি মামলায় অব্যাহতি পান কিনা। এর আগে তিনি অব্যাহতি চেয়েছিলেন তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায়, সেক্ষেত্রে আদালত তাকে অব্যাহতি দেয়নি। ফলে এই মামলাতেও তিনি অব্যাহতি পান কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকাল শুনানি হবে এবং তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ সুজয়।